সাব, ওদেরকে 500 করে দিয়ে দেবেন। মদ, মাংস, সিগারেট সহযোগে দুটো পাহাড়ি মেয়েকে নিয়ে দুই বন্ধু মেতে উঠল। ওরাও সমানভাবে চাহিদা পূরণ করতে লাগলো। কেন ভাই, আমরা তো একসঙ্গে শুরু করেছিলাম, এখন তাহলে ভেদাভেদ কেন? সেই জন্যই তো তোকে 75% দিচ্ছি, উপরন্তু বিনা পয়সায় মস্তি। এরপর শুরু হলো তর্কাতর্কি, তারপর তুমুল বাগবিতণ্ডা, শেষে হাতাহাতি। একসময় আর মাথা ঠান্ডা না রাখতে পেরে ড্রয়ার থেকে কুকরিটা বের করে সোজা বসিয়ে দিল অভিন্ন হৃদয়ের বন্ধু উপেন্দ্রর বুকে। আমি সুমন কর্মকার। সারদা পার্ক যাবেন না? চলুন, পৌঁছে দিচ্ছি। কোনো টাকা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে আবির দাসের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, সেই রাত। আজকের গল্প পাঠে রয়েছে সৌভিক, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, সেই রাত। সন্ধেবেলায় জাঁকিয়ে আড্ডা চলছে অরূপ স্বরূপদের বাড়িতে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে। অরূপ আর স্বরূপ দুই ভাই, দুজনেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। চাকরির সুবাদে এই একতলা ভাড়া বাড়িতে ওরা দু ভাই থাকে। বেশ সুন্দর ছিমছাম বাড়িটা, সামনে বেশ কিছুটা জায়গা জুড়ে ফুলের বাগান। অরূপ স্বরূপ ছাড়াও আজকের এই আড্ডাতে যোগ দিয়েছে রঙ্গন, দেব, সুজয় আর রুদ্র। ওরা সবাই বিভিন্ন ধরনের জীবিকার সাথে যুক্ত, আর ওরা সকলেই থাকে নিউ গড়িয়ার কাছে। সেজন্যই ওরা মাঝে মধ্যেই অরূপ স্বরূপদের বাড়িতে চলে আসে আড্ডা দিতে। আজকের এই আড্ডায় অনিরুদ্ধরও যোগ দেবার কথা ছিল, কিন্তু সে বেচারা বৃষ্টির জন্য কোথাও আটকা পড়ে গেছে। ফোন করে জানিয়েছে অবশ্য কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। আড্ডার মধ্যে দেব বলে উঠল, আচ্ছা, আজকের দিনে ভূতের গল্প কিন্তু পারফেক্ট ম্যাচ। সবাই কি বলিস? সকলেই সম্মিলিত কণ্ঠে বলল, উত্তম প্রস্তাব। ইতিমধ্যে অরূপ মুড়ি, তেলেভাজা আর চায়ের বন্দোবস্ত করে ফেলেছে। সেই মুড়ি চপ এক গাল মুখে নিয়ে স্বরূপ বলল, তাহলে শুরু করা যাক আজকের আসর। যে গল্প বলবে তাকে কিন্তু গল্পটার একটা নামকরণ করে শুরু করতে হবে। তা প্রথম কে শুরু করবে? রঙ্গন হাত তুলল সবার প্রথমে, বলল, আমি শুরু করতে চাই। স্বরূপ বলল, বেশ, তা গল্পের নাম কি হবে? গল্পের নাম দুর্যোগের রাতে। বলে শুরু করল রঙ্গন। সেদিন অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ চমক আর ঝড়। মনে মনে বেশ খুশি হলো অঙ্কুর আগরওয়াল। ভাবল, যাক, এই বৃষ্টিতে সমস্ত পাপ ধুয়ে যাবে। উপেন্দ্র যাদবের লাশটাকে সোফা থেকে টেনে নামাতে গিয়ে সে দেখল সেটাকে নামানো যাচ্ছে না। সে যেন সোফাটার উপর চেপে বসে আছে, মুখে যেন একটা রহস্যময় হাসি, আর খোলা চোখ দুটো ওরই দিকে স্থির হয়ে চেয়ে আছে। ওই চোখের দৃষ্টি কেমন যেন মরা মাছের চোখের মতো। সেদিকে চোখ পড়তেই কেমন একটা অজানা অনুভূতিতে বুকটা ছ্যাঁত করে উঠল তার।
এমন সময় তীব্রভাবে কোথাও বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমক। চমকে উঠে সম্বিত ফিরে পেল অঙ্কুর। হা হা করে হেসে উঠল সে, কিছুটা নিজের নির্বুদ্ধিতার জন্য আর কিছুটা নিজেকে সাহস জোগাবার জন্য। সোফাটা ভালো করে পর্যবেক্ষণ করে সে দেখল উপেন্দ্রর পরা জিন্সটা সোফার একটা কাঠের সঙ্গে আটকে গেছে। হয়তো ওর সঙ্গে ধস্তাধস্তির সময় আটকে গিয়ে থাকবে। জিন্সটাকে ওই কাঠটা থেকে ছাড়িয়ে উপেন্দ্রর দেহটা মেঝেতে নামিয়ে আনল অঙ্কুর। পাশে রাখা হুইস্কির বোতল থেকে গ্লাসে ঢেলে পরিমাণ মতো জল মিশিয়ে এক ঢোকে শেষ করলো সেটা। তারপর একটা সিগারেট ধরালো, মনে মনে বলল, শালা লোভে পাপ আর পাপের মৃত্যু। বলেছিলাম প্ল্যানটা আমার, তাই 75-25 হিসেব হবে। বলে কিনা না না 50-50 হবে। নে শালা, এখন স্বর্গে না মানে নরকে গিয়ে হিসেব কর। অঙ্কুর আগারওয়াল আর উপেন্দ্র যাদব দুইজন ছোটবেলা থেকে অভিন্ন হৃদয়ের বন্ধু। স্কুল পেরিয়ে কলেজ, তারপর ছোটখাটো চাকরি, কিন্তু বন্ধুত্বতে কখনো ছেদ পড়েনি। এরই মধ্যে একদিন অঙ্কুর বলল, শোন, অনেক হয়েছে চাকরি, অন্যের জন্য না খেটে এবার থেকে নিজের জন্য খাটবো। একটা ব্যবসা শুরু করতে হবে। উপেন্দ্ররও কথাটা বেশ লাগলো, কিন্তু ব্যবসা করব বললেই তো আর করা যায় না, অনেক পয়সা পরিকল্পনার দরকার পড়ে। যাই হোক, প্রচুর মাথা খাটিয়ে দুজনে ঠিক করলো টিম্বারের ব্যবসা করবে। নর্থ ইস্ট থেকে কাঁচা মাল এনে এখানে প্রসেস করে বিক্রি করা হবে। দুজনের একজন পালা করে 1 বা 2 মাস নর্থ ইস্টে গিয়ে থাকবে, অন্যজন তখন এই দিকটা সামলাবে। শুরু হলো ওদের নতুন ব্যবসা। বেশ ভালোই চলছিল। টার্নওভার 2 বছরের মধ্যে 3 গুণ বেড়ে গেল। কিন্তু কথায় বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। অঙ্কুরের নারী সঙ্গ একটা নেশাতে পরিণত হতে লাগলো। নর্থ ইস্টের জঙ্গলে কাজ করা পাহাড়ি মেয়েদের টাকার লোভ দেখিয়ে যৌনাচার শুরু করলো। এখন অঙ্কুর আর কলকাতায় ফিরতেই চায় না। উপেন্দ্রর সন্দেহ হওয়াতে জিজ্ঞেস করলে সে বলল, তুই তো এদিকটা ভালোই সামলাচ্ছিস, তাই আর কি। কিন্তু সত্যিটা বেশি দিন চাপা রইল না। একদিন অঙ্কুর হঠাৎ এসে হাজির। উপেন্দ্র তখন টিম্বার মাপাতে ব্যস্ত। অঙ্কুর ওকে প্রায় টানতে টানতে অফিস ঘরের ভেতরে নিয়ে গেল। আরে করছিস কি, কি করছিস? বলতে বলতে প্রায় হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ওর সঙ্গে অফিস ঘরে গিয়ে ঢুকল উপেন্দ্র। অঙ্কুর খুব সন্তর্পণে দরজাটা বন্ধ করে এসিটা চালিয়ে দিয়ে টেবিলের অন্য প্রান্তে গিয়ে বসল। হাতের ঝোলা থেকে একটা হুইস্কির বোতল বের করে টেবিলের উপর রাখল। উপেন্দ্র মাঝে মাঝে মদ্যপান করে ঠিকই, কিন্তু অফিসে বা কাজের সময় কখনোই নয়। তবে আজ বন্ধুর জোড়াজুড়িতে সে না করতে পারল না। 2-3 পেগ পেটে যেতেই অঙ্কুর শুরু করলো, শোন, একটা ব্যাপক ব্যবসার প্ল্যান মাথায় এসেছে। ব্যাপারটা একটু রিস্ক আছে বটে, কিন্তু প্রচুর পয়সা। কি ব্যবসা জিজ্ঞেস করাতে অঙ্কুর বলল, সেটা এখানে নয় বন্ধু, সেটার জন্য তোকে নর্থ ইস্টে যেতে হবে আমার সঙ্গে। একটু থেমে নেশাতুর গলায় আবার বলল, গুরু, প্রচুর পয়সা ওই লাইনে। 2 দিন কলকাতায় থেকে ওরা দুজন ওদের বিশ্বস্ত ম্যানেজার শিবুকে বুঝিয়ে আর দায়িত্ব দিয়ে পাড়ি দিল নতুন ব্যবসার উদ্দেশ্যে। অরুণাচল প্রদেশের জঙ্গলে ওদের বাসস্থান যেন কোনো পিকচার পোস্টকার্ডের চেয়ে কম নয়। একটু একটু করে 2 বন্ধু মিলে বানিয়েছে এই বাড়িটা। বাড়িতে ঢুকেই অঙ্কুর হাঁক পারল, ধীরাজ। ওদের বিশ্বস্ত চাকর ধীরাজ এসে উপস্থিত। বিশাল স্যালিউট ঠুকে দাঁড়ালো ওদের সামনে। অঙ্কুর বলল, শোনো, আজ একটা নয় 2টো লাগবে। মাথা নেড়ে ধীরাজ বেরিয়ে গেল। কি 2টো লাগবে? অবাক হয়ে প্রশ্ন করল উপেন্দ্র। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। বলেই হুইস্কির একটা বোতল বের করলো, সঙ্গে সিগারেট।
রাত্রে দুই বন্ধু নেশায় চুর হয়ে বসেছিল। এমন সময় ধীরাজ দুজন পাহাড়ি মেয়েকে নিয়ে ঘরে ঢুকলো। স্যালিউট ঠুকে বলল, সাহেব ওদেরকে 500 করে দিয়ে দেবেন। বলেই বেরিয়ে যেতে উদ্যত হতেই অঙ্কুরকে আলাদা করে 500 টাকা ধরিয়ে দিল। ধীরাজ বড় করে একটা স্যালিউট ঠুকে বেরিয়ে গেল। মদ, মাংস, সিগারেট সহযোগে দুটো পাহাড়ি মেয়েকে নিয়ে দুই বন্ধু মেতে উঠল। ওরাও সমানভাবে চাহিদা পূরণ করতে লাগলো। অবশেষে যখন ক্লান্ত হয়ে ওরা ঘুমিয়ে পড়ল, তখন ঘড়িতে প্রায় 4টে বাজে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওই মেয়েদের আর দেখতে পাওয়া গেল না। উপেন্দ্র জিজ্ঞেস করাতে অঙ্কুর বলল, আরে ওরা কি আমাদের বউ নাকি যে থাকবে? বাড়ি চলে গেছে। ও হ্যাঁ, তাই তো বটে। হেসে বলল উপেন্দ্র। আচ্ছা, এবার বলতো তোর নতুন প্ল্যানটা কি? শোন, তুই ডেমো দেখলি তো কাল রাতে? এই মেয়েরা কি করতে পারে 2 টাকার জন্য? মাথা নাড়িয়ে সম্মতি জানালো উপেন্দ্র। অঙ্কুর বলে চলল, আমি সোনার গাছের এক মাসিকে হাত করেছি, প্রত্যেক মাগি পিছু 1 লক্ষ টাকা। এছাড়া আমার আর তোর অবাধ প্রবেশ। কেমন প্ল্যানটা? মাসে 3-4টে পাচার করতে পারলেই কেলাফ হতে। তবে এতে গুরু আমার আর তোর 75-25 ভাগ। বল, রাজি তো? কিন্তু উপেন্দ্র প্ল্যানটা মেনে নিতে পারল না। রিস্ক তো ওরও আছে। সে বেঁকে বসল। কেন ভাই, আমরা তো একসঙ্গে শুরু করেছিলাম, এখন তাহলে ভেদাভেদ কেন? এই প্রথম তার কাটল বন্ধুত্বের। অঙ্কুর বলল, প্ল্যান আমার, মাসে আমি ঠিক করলাম, মাগির যখন আমিই করব, তুই শুধু টাকাটার হিসাব রাখবি। তাই এ টাকা তো আর ব্যাংকে জমা দেওয়া যাবে না, নয়তো তোকেও ওই হিসাব রাখতে হতো না। সব আমি নিজে হিসাব করতাম। রিস্ক তো আমারও আছে। আমি তো বেশিরভাগ সময় কলকাতায় থাকি, ধরা পড়লে তো প্রথমে আমিই পড়ব। উপেন্দ্র বলল, সেই জন্যই তো তোকে 75% দিচ্ছি, উপরন্তু বিনা পয়সায় মস্তি। উত্তর দিল অঙ্কুর। এরপর শুরু হলো তর্কাতর্কি, তারপর তুমুল বাগবিতণ্ডা, শেষে হাতাহাতি। একসময় আর মাথা ঠান্ডা না রাখতে পেরে ড্রয়ার থেকে কুকরিটা বের করে সোজা বসিয়ে দিল অভিন্ন হৃদয়ের বন্ধু উপেন্দ্রর বুকে। আর্তনাদ করে ছিটকে পড়ল সে সোফার উপরে। খানিক ধস্তাধস্তির পর উপেন্দ্রর শরীরটা নিথর হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর উপেন্দ্রর দেহটা সিঁড়ির নিচে লোকচক্ষুর আড়ালে রেখে বাড়ির পেছন দিকের মাঠটাতে একটা কোদাল নিয়ে খুঁড়তে শুরু করলো অঙ্কুর। এই বৃষ্টিতে কেউ ঠাহরও করতে পারবে না মাঠে কে কি করছে। খানিকটা করে খুঁড়ছে আর খানিকটা করে পানিও গলায় ঢালছে। বেশ অনেকটা মাটি খোঁড়ার পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একটা সিগারেট ধরালো অঙ্কুর। মনটা একটু খারাপ হয়ে গেল। যতই হোক ঘনিষ্ঠ বন্ধু তো ওই ছিল। ওর বাড়িতে কি বলবে এইসব ভাবতে ভাবতেই সিগারেটটা শেষ হয়ে গেল। যা হোক, পরে ভাবা যাবে। আগের কাজ আগে সেরে ফেলা দরকার। উপেন্দ্র শরীরটা বের করতে গিয়ে চমকে উঠল সে। ও তো চিৎ করে শুয়ে রেখেছিল, পাশ ফিরল কি করে? নেশার ঘোরে নিজেই হয়তো পাশ ফিরিয়ে রেখেছিল ভেবে হেসে উঠল। একটু দম নিয়ে, চলো বন্ধু, তোমাকে যথাস্থানে পৌঁছে দিয়ে আসি। বলেই উপেন্দ্রর শক্ত হয়ে যাওয়া শরীরটাকে তুলে গর্তটার ভেতরে শুইয়ে দিয়ে মাটি চাপা দিতে লাগলো। কিছুক্ষণ পর সে অনুভব করলো যে সে যেন একটু একটু করে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। প্রথমে ভাবলো বৃষ্টিতে মাটি নরম বলে হয়তো এমন হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল তার পা ধরে কেউ যেন মাটির ভেতরে টানছে। এবার ভয় পেয়ে পরিত্রাহী চিৎকার করে ওপরের দিকে ওঠার চেষ্টা করতে লাগলো। ধীরাজের নাম ধরে আপ্রাণ ডাকাডাকি শুরু করলো, কিন্তু কোথায় কি, বৃষ্টির আওয়াজে সব চাপা পড়ে গেল। এরই মধ্যে বৃষ্টির তোড়ে
মাটি সরে উপেন্দ্রর মুখটা বেরিয়ে পড়েছে। অঙ্কুর স্পষ্ট দেখল উপেন্দ্র ওর দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বলছে, বন্ধু, একসঙ্গে সবকিছু শুরু করেছিলাম, এখানে একা রেখে চলে যাবি তাই কখন হয়? শেষটাও একসঙ্গেই হোক। এই বলেই অদৃশ্য দুটো হাত জড়িয়ে ধরে মাটির ভেতর হারিয়ে গেল দুটো শরীর। এদিকে পরদিন অনেক খোঁজাখুঁজি করার পরও দুজনের একজনেরও খোঁজ না পেয়ে ধীরাজ পুলিশে খবর দিল। পুলিশ বিস্তর খোঁজাখুঁজি করলেও তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। অবশেষে ব্যর্থ হয়েই পুলিশ ফাইল বন্ধ করে দিল। দুই বন্ধুর কোনো খোঁজ আর কেউ কোনোদিনও পায়নি। বাহ, চমৎকার চমৎকার হয়েছে বলে সকলেই হাততালি দিয়ে উঠল। এরপর অরূপ বলল, এবার আমি। বেশ, নামকরণ করে শুরু করো। স্বরূপ তাকে বলল। নাম? খানিকটা ভেবে নিয়ে অরূপ বলল, গল্পের নাম শক্তিরূপেণ সংস্থিতা। বলা শুরু করলো অরূপ। ফুরফুরে মেজাজে ডক্টর মিত্র গ্যারেজ থেকে কালো মার্সিডিসটা বের করে নিজের নার্সিংহোমের দিকে ছুটিয়ে দিল। আজ দিনটা বড়ই ভালোই। এই নিয়ে 3টে কেস এলো। এখন একজন মহিলা ভর্তি হয়েছে। ডক্টর কেশব মিত্র নামজাদা গায়নি। প্রথম থেকেই কঠিন অধ্যাবসায়ের ফলস্বরূপ তার এই বিপুল প্রসার। তারপর ধীরে ধীরে নিজের নার্সিংহোম তৈরি করেছে। ছেলেও ডাক্তারি পড়ছে ব্যাঙ্গালোরে, তবে ওর লাইনটা অন্য, মেডিসিনের উপর পড়াশোনা করছে। ওনার স্ত্রী নিরঞ্জনা দেবী মাটির মানুষ, তারপর স্বামীর দাপটে সে সবসময় সিঁটিয়ে থাকে। অথচ একসময় ডক্টর মিত্র কিন্তু অন্য ধরনের লোক ছিল, মানুষের উপকার করতে সদা প্রস্তুত। কত গরিব গর্ভবতী মহিলার সন্তান প্রসব বিনা পয়সায় করে দিয়েছিল, তার কোনো হিসেব নেই। কিন্তু ধীরে ধীরে প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রের পরিবর্তন সবার চোখে পড়তে লাগলো। বিনা পয়সা তো দূরস্থ, নিজের পারিশ্রমিকের 1 টাকাও কম পেলে সে রোগীর দিকে ফিরেও তাকাতো না। তাই আজকাল আড়ালে আবডালে লোকে তাকে চামার ডক্টর বলে। সে যাই বলুক, ওতে ডক্টর মিত্রর কিছু আসে যায় না। নার্সিংহোমে পৌঁছে নার্সের সঙ্গে কথা বলে ডক্টর মিত্র। মহিলা স্বামী আর শাশুড়িকে ডেকে পাঠালো। ওদের বসতে বলে গলাটা যতটা সম্ভব নিচে নামিয়ে বলল, শুনলেন নিশ্চয়ই মেয়ে পেটে এসছে। কি করবেন বলুন? দেখুন, আমার নার্সিংহোমের মতো পরিষেবা আর কোথাও পাবেন না। আমরা ট্রান্সপারেন্ট, ছেলে মেয়ে সমান। ওইসব তাত্ত্বিক কথায় কোনো মানে হয় না। ছেলে ছেলেই হয় আর মেয়ে মেয়ে। মহিলার স্বামী দ্বিধাগ্রস্ত, কিন্তু মায়ের সামনে বিশেষ কিছু বলতে পারল না। একবার শুধু বলবার চেষ্টা করল, ঈশ্বর যা করেন ভেবেই করেন, মেয়ে হলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু মা ঝাঁঝিয়ে উঠল, তুই তো কত আর দুনিয়ার তুই কি জানিস? মেয়ে হলে কত ঝামেলা জানিস না ডাক্তারবাবু, আপনি বরং পরিষ্কার করেই দিন। এখনো পেট খুব বড় হয়নি, বুঝলেন? লোকজন অত বুঝতে পারবে না। গর্ভপাতের জন্য ডক্টর মিত্র 25,000 টাকা নেন। আজ এই নিয়ে 3টে হলো। 2টো মেয়ে ভ্রূণ হওয়ার জন্য আর একটা অবৈধ। ভ্রূণ নির্ধারণ অপরাধ হলেও ডক্টর মিত্রের নার্সিংহোমে এই ব্যবসাটা রমরমিয়ে চলে। পুলিশ প্রশাসন সবাই জানে, কিন্তু টাকার বান্ডিলের কৃপায় মুখে কুলুপেটেই থাকে। তাছাড়া ওই নার্সিংহোমের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগও করেনি যে পুলিশ ব্যবস্থা নেবে। যাই হোক, মনটা আজ বেশ খুশি ডক্টর মিত্রের, সেটাকে তো উপভোগ করতেই হবে। কিন্তু বাড়ি গেলে তো বউয়ের থোবরা দেখতে হবে। তার চেয়ে বরং সোনালির কাছে যাওয়াই ভালো। যে ভাবা সেই কাজ। গাড়ি ঘুরিয়ে চলল নিষিদ্ধ পল্লী সোনালির কাছে। আজ যেন অন্ধকারটা বড্ড বেশি, অমাবস্যা বোধ হয়। শুধু গাড়ির হেডলাইট বাদে রাস্তাটা ঘন অন্ধকারে ঢেকে রয়েছে। হঠাৎ গাড়ির পেছনের সিট থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেই ডক্টর চমকে উঠল। আর একটু হলে স্টিয়ারিংটাই ঘুরে যাচ্ছিল। কোনো মতে সামলে পেছনে ঘুরে তাকালো, কই কেউ তো নেই। মনের ভুল, কিন্তু এত স্পষ্ট
মনে মনে ভাবল সে। যাই হোক, সোনালির ঘরে ঢুকতেই মন মেজাজ সব ঝরঝরে হয়ে গেল। খানিক মদ্যপান করে আর কিছু সুন্দর সময় অতিবাহিত করে যখন বেরোলো, তখন প্রায় 2টো বাজে। গাড়ির দরজা খুলে উঠতে যাবে, এমন সময় আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ। এবার সে স্পষ্ট দেখল পেছনের সিটে একটা বাচ্চা শুয়ে হাত পা ছুঁড়ছে। এই নিষিদ্ধ পল্লীর কারোর পাপ ওর গাড়ির ভেতরে রেখে গেছে ভেবে যেই হাত বাড়িয়ে বাচ্চাটিকে ধরতে গেছে, অমনি ওর চোখের দিকে চোখ পড়ল ডক্টরের। বিদ্যুৎ বেগে হাত সরিয়ে নিল। কি দেখল সে? ওইটুকু বাচ্চার চোখে কোনো মনই নেই, সম্পূর্ণ সাদা 2টো চোখ আর মুখে ক্রূর হাসি। চিৎকার করতে গিয়ে বুঝতে পারল গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ডক্টর দৌড়তে শুরু করলো নিষিদ্ধ পল্লীর দিকে, কিন্তু কোথায় কি? চারিদিকে শুধু গহীন অন্ধকার। দৌড়তে দৌড়তে সে কখনো শুনতে পেল বাচ্চার কান্নার আওয়াজ, কখনো শুনতে পেল খিলখিলিয়ে হাসির আওয়াজ। আর পারল না, শ্রান্ত অবসন্ন ডক্টর মিত্র হোঁচট খেয়ে পড়ে গেল। সামনে তাকাতে দেখল একটা মহিলা ত্রিশূল হাতে এগিয়ে আসছে তারই দিকে। সোনালি না? ধরে প্রাণ এলো ডক্টর মিত্রর। সোনালি, তুই বাঁচালি আমায়। কিন্তু এ কি? সোনালির মুখ এরকম বিভৎস কি করে হলো? মনিবিহীন চোখে এগিয়ে আসে ওরই দিকে, মুখে সেই ক্রূর হাসি যেটা ওই বাচ্চাটার মুখে দেখেছিল। সোনালি একটা পা ওর বুকের উপর তুলে মাটিতে চেপে ধরল। মেয়েরা মানুষ না, না? হ্যাঁ, ওদের বাঁচার কোনো অধিকার নেই, তাই না? কত কত নিষ্পাপ শিশু তোর মতো অসুরের জন্যে পৃথিবীর আলোই দেখতে পেল না, অথচ নিজের শরীরের খিদে মেটাতে তোর সেই নারী শরীরেরই দরকার পড়ে। আর ওদিকে ঘরের বউটার কোনো মূল্য বা অধিকার তোর কাছে নেই, তাই না? হ্যাঁ? হাত জোর করে ডক্টর আর্তনাদ করে ওঠে। আমার ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দাও। এ কাজ আমি কোনোদিন করবো না। আমার ছেড়ে দাও, আমায় ক্ষমা করে দাও। এ কাজ আমি কোনোদিন করবো না। ছেড়ে দেব তোকে? ছেড়ে দেব তোর মতো অসুরকে? না না না, কখনোই না। বলে এই ত্রিশূলটা গেঁথে দিল তার বুকে। কোথাও দূরে বেজে উঠল, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। আর চতুর্দিকে শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে গেল। পরের দিন নিউজ পেপারে খবর বেরোলো, নিষিদ্ধ পল্লীর বাইরে নিজের গাড়িতেই ডক্টর মিত্রের মরদেহ উদ্ধার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। সকলে হাততালি দিয়ে উঠল। গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ধরিয়ে অন্যদের দিকে এগিয়ে দিতে দিতে স্বরূপ প্রশ্ন করল, এবার কে বলবে? দেব বলল, হ্যাঁ, আমি কোনো গল্প বলবো না, কয়েকটা প্রশ্ন তোদের সামনে রাখব। নাম দিলাম ভুতুরে প্রশ্ন। এক একজনের জন্য একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন রঙ্গনের জন্য। ধর তোর বাড়িতে উৎসবের মেজাজ, তোর বোনের বিয়ে, আর সেই উপলক্ষে সবাই গেছে গড়িয়াহাট বিয়ের কেনাকাটা করতে। দোতলা বাড়িতে তুই একা, তুমুল বৃষ্টিতে চারিদিক অন্ধকার। দোতলার ব্যালকনিতে তুই 1 কাপ চা বানিয়ে নিয়ে বসেছিস। এমন সময় কলিং বেল বাজতে তুই নিচে নেমে দরজা খুলে দেখলি তোর বহু পুরনো বন্ধু অখিলেশ দাঁড়িয়ে আছে। তোর বন্ধু বেশ ভিজে গেছে। তুই যার পর নাই আনন্দিত হয়ে ওকে আপ্যায়ন করে ওপরে নিয়ে গেলি। খানিক কথাবার্তা বলবার পর চা অফার করাতে তোর বন্ধু বলল, হ্যাঁ খেতে পারি। চা বানাতে যাবি এমন সময় ভেতর ঘরের ফোনটা বেজে উঠল। গিয়ে দেখলি বোন ফোন করেছে। ফোনটা তুই ধরার সাথে সাথে তোর বোন এক নিঃশ্বাসে বলল, দাদা তোর বন্ধু
অ্যাক্সিডেন্টে মারা গেছে রে। আমাদের চোখের সামনে, আমাদের দেখে রাস্তা পেরিয়ে আসছিল। এমন সময় একটা ট্রাক ওই 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 বৃষ্টি ভেজা রাস্তায় ব্রেক ফেল করে ওর উপর দিয়ে চালিয়ে দিল। বলেই হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। কি বলছিস তুই? তুই জিজ্ঞাসা করলি। তোর বোন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তোর কানে আর কিচ্ছু ঢুকলো না। এবার প্রশ্ন হলো, এখন রঙ্গন তুই কি করবি? নিচে যেতে হলে ওই ব্যালকনি দিয়েই যেতে হবে। ব্যালকনিতে কি একবার উঁকি মেরে দেখতে যাবি? রঙ্গন বলল, ভাই, আমার পার্সে মা কালীর ছবি থাকে, সেটা হাতে নিয়ে এক দৌড়ে একতলায় চলে যাব, তারপর দরজা খুলে সোজা বাইরে। তাতে যদি বৃষ্টিতে ভিজতে হয় তাও সই, বাড়ির লোকেরা না ফেরা অবধি বাইরেই থাকবো। সবাই সমস্বরে হো হো করে হেসে উঠল। এবার দ্বিতীয় প্রশ্ন সুজয়ের জন্য। ধর সুজয় আর ওর বন্ধু মন্দারমণি গেছে বেড়াতে, এই ভিড় ভাড় থেকে দূরে নিরিবিলিতে একটু সময় কাটাবার জন্য। সারাদিন ঘোরাঘুরি, সমুদ্রে স্নান সমস্ত কিছু সেরে দুপুরের বিশ্রামের পর সন্ধ্যায় দুজন মিলে ফ্রেশ হয়ে হোটেলের ব্যালকনিতে একটু গ্লাস হাতে বসে গল্পে মশগুল। এমন সময় কেউ একজন ওদের ঘরের দরজা খুলে ব্যালকনিতে এলো। এসেই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে তুই একা একা কার সঙ্গে গল্প করছিস? আর ড্রিঙ্কসটাও তো একা খেয়ে নিলি, তোর সইল না? চমকে উঠে সুজয় দেখলো ওর বন্ধু। এবার পাশে তাকাতে দেখলো ওর বন্ধুর পানীয় যেমন ছিল তেমনই রয়ে গেছে, অথচ সুজয়ের হাতে ধরা পানীয়টা প্রায় শেষ। এখন প্রশ্ন হলো, এতক্ষণ সুজয় কার সঙ্গে বসে পানীয় সহযোগে গল্প করছিল? সুজয় সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, তার আগে তুই একটা প্রশ্নের উত্তর দে তো। সেদিন বিয়ারে ক বোতল খাওয়ানো হয়েছিল? হ্যাঁ, তারপর বলতে পারবো কার সঙ্গে মদ খেয়েছিল। ওর উত্তর দেওয়ার ভঙ্গি দেখে দেব সহ বাকিরা সবাই হেসে ফেলল। স্বরূপ বলল, ভূতের সঙ্গে মস্করা নয়, নয়তো সমূহ বিপদ হবে। দেব আবার শুরু করল। আমার প্রশ্ন নম্বর 3 স্বরূপের জন্য। কোনো এক শীতের সন্ধ্যায় স্বরূপের অফিস থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। রাজারহাটের কাছে তোর অফিস। সেদিন বেরোতে বেরোতে প্রায় 9:30 বেজে গেল। বেরিয়ে দেখলি রাস্তাঘাট একদম শুনশান। ক্যাব বুক করতে গিয়ে দেখলি যে মোবাইলের ব্যাটারি শেষ। কাজের মধ্যে তুই যে ফোন চার্জ দিবি সে কথাটা তুই বেমালুম ভুলে গেছিস। তোকে যেতে হবে রাসবিহারী মোড়। অগত্যা কিছুটা এগিয়ে গিয়ে অপেক্ষা করা ছাড়া তোর আর কোনো উপায় নেই এইটা ভেবে তুই হাঁটা শুরু করলি। হঠাৎ তুই অনুভব করলি পেছন দিকে একটা জোরালো আলোর ঝলকানি। পেছন ফিরে দেখলি একটা সুমো এগিয়ে আসছে। তুই তাড়াতাড়ি হাত দেখিয়ে গাড়িটা দাঁড় করালি। রাসবিহারী যাবেন? তুই প্রশ্ন করলি। ড্রাইভার মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাতে তুই গাড়িতে উঠে পড়লি। গাড়িতে যাত্রী বলতে তুই আর ওই ড্রাইভার। কিছুক্ষণ পর তোর চোখ জুড়িয়ে এলো। গভীর ঘুমে তুই আচ্ছন্ন হয়ে পড়লি। যখন ঘুম ভাঙল তুই নিজেকে একটা ভাঙাচোরা গাড়ির গ্যারেজে পেলি। একটা ভাঙা সুমো গাড়ির ভেতরে তুই বসে বসে ঘুমাচ্ছিলি। কোনো মতে ওখান থেকে বেরিয়ে তুই মেন গেটে পৌঁছে দেখলি সেটা বন্ধ। জোরে জোরে ধাক্কা দেওয়াতে একজন সিকিউরিটি গার্ড বাইরে থেকে এসে গেটটা খুলে দিল। তোকে দেখেই সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি এখানে কিভাবে এলেন? তুই তাকে সব বললি, কিন্তু লোকটা বিশ্বাস করল না। যাই হোক, তাকে জিজ্ঞাসা করাতে সে বলল সেটা টালিগঞ্জ ফাঁড়ির একটা গ্যারেজ, আর এখানে পরিত্যক্ত গাড়ির ভগ্নাংশ রাখা হয়। এবার প্রশ্ন হলো, তুই কিভাবে ওখানে পৌঁছলি আর তোকে কে পৌঁছে দিল? স্বরূপ বলল, আরে না না, ওই পরিত্যক্ত গ্যারেজে ঢুকেছিলাম কিঞ্চিত গঞ্জিকা সেবন করতে। তার সঙ্গে ওই গাড়ির ভগ্নাংশ সংগ্রহ করে কোনো কাবাড়িকে বেচে পরবর্তী গাঁজার টাকা জোগাড় করতে।
কিন্তু বেরোবার রাস্তা খুঁজে না পেয়ে সিকিউরিটিকে ডেকে সব ভুজুং ভাজুং গল্প ফেঁদে নিজেকে মুক্ত করেছিলাম। প্রশ্নপর্ব জমে উঠেছে দেখে দেব বলল, আমার 4 নম্বর প্রশ্ন অরূপের জন্য। রাতে তুই গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎই তোর বালিশের পাশে রাখা ফোনটা কর্কশ আর্তনাদে তোর ঘুমটা ভাঙিয়ে দিল। আচমকা ঘুম ভেঙে তুই উঠে বসলি। রাত তখন কত কে জানে। তুই প্রথমে ভাবলি যে ফোনটা সাইলেন্ট মোড করে রেখে আবার ঘুমিয়ে পড়বি, কিন্তু তারপর ভাবলি হয়তো কেউ কোনো বিপদে পড়ে তোকে ফোন করছে, তাই ঘুমন্ত চোখেই ফোনটা রিসিভ করলি। ওপাশ থেকে যে কণ্ঠস্বরটা ভেসে এলো সেটা তুই একেবারেই এক্সপেক্ট করিসনি। আজ প্রায় 15 বছর পর তোকে স্নিগ্ধা ফোন করেছে। অফিসের কাজে বদলির পর এই পাণ্ডববর্জিত জায়গায় তুই একা একা হাঁপিয়ে উঠেছিলি, কিন্তু স্নিগ্ধার ফোনটা তোর মন ভালো করে দিল। যদিও বা সে এখন ক্যালিফোর্নিয়ায় থাকে তার স্বামী আর 2 সন্তানের সঙ্গে। তোর এক সময়কার ক্রাশ তোকে হঠাৎ এইভাবে ফোন করে সারপ্রাইজ দিতে চেয়েছিল। অনেকক্ষণ ধরে কথা ও কথা বলবার পর তুই লক্ষ্য করলি তোর আর এক বন্ধু রাধিকা তোকে ফোন করছে। রাধিকাও ক্যালিফোর্নিয়ায় থাকে। বলতে গেলে স্নিগ্ধা আর রাধিকা প্রতিবেশী। তুই বললি, আরে এখন রাধিকাও ফোন করছে? তোরা কি প্ল্যান করে ফোন করছিস নাকি? হ্যাঁ দাঁড়া, ওকে আমি কনফারেন্সে নিচ্ছি। মনে মনে ভাবলি নিশ্চয়ই ওরা আজকে পার্টি করেছে আর প্ল্যান করে তোকে ফোন করে ওরা মজা করছে। কনফারেন্সে নিতে যাবি এমন সময় স্নিগ্ধার লাইনটা কেটে গেল। তুই কিছু বলার আগেই ওপাশ থেকে রাধিকার কান্না মেশানো গলার আওয়াজ পাওয়া গেল। ওরে ওরে স্নিগ্ধা আর নেই রে, ও আমাদের ছেড়ে চলে গেছে। তুই থতমত খেয়ে গেলি। বললি, কি বলছিস পাগলের মতো? 5 সেকেন্ড আগে ওর সঙ্গে তো কথা বলছিলাম, তুই ফোন করছিস দেখে কনফারেন্সে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু লাইনটা কেটে গেল। শোন শোন, আমি না এখন স্নিগ্ধার বাড়িতে আছি। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ও গলায় দড়ি দিয়েছে। জানিস, গত কয়েকদিন না তোর কথা খুব বলতো রে, খুব বলতো। আর কিছু বলতে পারল না রাধিকা। বুক ভেঙে কান্না বেরিয়ে এলো তার। ফোনটা কেটে গেল। তুই কল লিস্টটা চেক করতে গিয়ে অবাক হয়ে দেখলি রাধিকার নাম্বারটার আগে তোর মায়ের নাম্বার দেখাচ্ছে। তোর মায়ের সাথে তোর কথা হয়েছিল রাত 8টা নাগাদ। তার মানে রাত 8টার পর এই মধ্যরাত অবধি তোকে রাধিকা বাদে আর কেউ ফোন করেনি। এখন প্রশ্ন হলো, মাঝে যে ফোনটা এলো সেটা কার ছিল, আর তুই এখন কি করবি? বাবারে, ক্রাশ থাকুক ক্রাশের জায়গায় ভাই। আমি ঘরের সমস্ত আলো জ্বালিয়ে আমার খাটের পাশে রাখা হনুমান চালিসা পাঠ করা শুরু করবো এবারে। বাহ বাহ, এই তোর ভালোবাসা। স্বরূপ ফোরন কাটল। নিকুচি করেছে ভালোবাসার। আগে চাচা নিজের প্রাণ বাঁচা। দেব বলল, আমার 5 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন রুদ্রর জন্য। রুদ্রর আজ অফিস থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেল। সেই সুদূর রানাঘাট যেতে হবে। যাই হোক, বাইরে বেরিয়ে ও দেখল আকাশের মুখ ভার। এখন কোনো মতে 10:30টার মধ্যে শিয়ালদা স্টেশন পৌঁছতে পারলে তবে শেষ লোকালটা ধরা যাবে। ডালহৌসিতে একটা সুবিধা রয়েছে, ঘন ঘন শাটেল পাওয়া যায়। ও একটা শাটেলে উঠে পৌঁছে গেল স্টেশনে। লাস্ট ট্রেনটা তখনও ছাড়েনি। অবশেষে ও যখন রানাঘাট পৌঁছল তখন ঘড়িতে 12টা বেজে গেছে। বাইরে প্রবল বৃষ্টি। ও যথারীতি ছাতা নিয়ে বেরোয়নি। অগত্যা ওই বৃষ্টি মাথায় নিয়ে এই স্টেশন থেকে ওকে বেরোতে হবে। এমন সময় পিছন থেকে একটা ট্রিং ট্রিং শব্দে ও চমকে উঠে পিছনে তাকালো। দেখল ওদের পাড়ার জগদীশদা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। এই জগদীশদা রুদ্র যখন স্কুলে পড়তো তখন ওকে নিয়ে যেত, আর আজও এই দুর্যোগের রাতে পরিত্রাতা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই জগদীশদাই। ও উঠে পড়ল রিক্সাতে। রাস্তায় টুকিটাকি কথা হতে থাকলো।
আমি আমি আর পেরে উঠি না এই রিক্সা চালাতে, ওকে বড় বেদনা হয়। দেখতে দেখতে বাড়ি এসে গেল। রুদ্র টাকা দিতে গেলে জগদীশদা বলল, টাকা কাল নেব, তুমি ভিজে গেছো, এখন এখন ভেতরে গিয়ে স্নান সেরে নাও। বলেই চলে গেল। রুদ্র ভেতরে ঢুকতেই মা বলল, বাবু জানিস, জগদীশ রে, ও আজ বিকেলে মারা গেছে। যক্ষা হয়েছিল। দেখ না, ছেলেগুলো আপদ তৈরি হয়েছে। বাপ এই বয়সেও রিক্সা চালিয়ে রোজগার করত, আর অকাল কুষ্মাণ্ডগুলো ওই টাকায় ফুর্তি করত। তাও তো আমরা বিপদে আপদে সাহায্য করতাম বল। তাই এতদিন কোনো রকমে ওদের সংসারটা চলছিল। একটানা কথাগুলো বলেই মা থামল। এখন প্রশ্ন হলো, ওই দুর্যোগের রাত্রে কোন মহানুভবের জন্য ও পরিত্রাণ পেল? রুদ্র বলল, সে যেই হোক না কেন, আবার কোনোদিন তার সঙ্গে দেখা হলে আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করব। মৃত্যুর পরেও সে ঠিক তার কর্তব্য করে গেল। উত্তর শুনে সবাই হাততালি দিয়ে উঠল। এবার রুদ্রর পালা। একটু গলা পরিষ্কার করে একটা সিগারেট ধরিয়ে সে শুরু করলো। আমার গল্পের নাম দিলাম রাতের অটো। না, আজ অনেকটাই দেরি হয়ে গেল। অফিস ইভেন্ট হলেই এমনটা হয়। যদিও আজ অরিত্র ঠিক করে রেখেছিল একটু তাড়াতাড়ি বেরোবে, কারণ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কিন্তু ইভেন্টের পর খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত্রি প্রায় 11:30 বেজে গেল। তারপর টিমের ছেলে মেয়েদের সঙ্গে একটু কথাবার্তা সেরে যখন বেরোলো, তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। যাই হোক, বেরিয়ে দেখল রাস্তাঘাট একদম শুনশান। আকাশের দিকে তাকিয়ে দেখল একটাও তারা দেখা যাচ্ছে না, মানে আকাশ ঘন মেঘে ঢাকা। ওলা, উবার একের পর এক সব বাতিল করে দিচ্ছে। এ তো মহা ঝামেলা পড়ে গেল, মনে মনে ভাবল অরিত্র। হঠাৎ দূর থেকে একজোড়া হেডলাইটের আলো চোখে পড়তে অরিত্র হাত দেখালো। একটা টাটা সুমো। গাড়িটার সামনে এসে দাঁড়াতে অরিত্র জিজ্ঞেস করল, দাদা বেহালা চৌরাস্তায় যাবেন? ড্রাইভার বলল সে তারাতলা অবধি যাবে, তবে 100 টাকা লাগবে। অরিত্র তাতেই রাজি হয়ে গেল। ততক্ষণে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, সঙ্গে হাওয়ার দাপট। তারাতলায় নেমে যখন টাকা মেটাচ্ছে, তখন বৃষ্টি আর ঝড়ের তেজ দুটোই বেড়েছে। তারাতলা থেকে চৌরাস্তা পৌঁছতে বেশি বেগ পেতে হলো না। অটো একটা পাওয়া গেল, কিন্তু চৌরাস্তা পৌঁছে অরিত্র বিপত্তিতে পড়ল। গুটি কয়েক লোক যাও বা দাঁড়িয়েছিল, তারা কেউ সারদা পার্ক বা ময়নাগড় যাবে না। সবাই বকুলতলা বা সরসুনার যাত্রী। অরিত্র ঘড়ি দেখল, প্রায় 1টা বাজে। এর মধ্যে বাকি যাত্রীরা বকুলতলার শাটল পেয়ে যাওয়ায় চৌরাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। মনে মনে একবার আবহাওয়া আর একবার নিজের কপালকে সে দুষল। কি করা যায় ভাবতে ভাবতে হাঁটা লাগাবার প্রস্তুতি নিচ্ছে এমন সময়, কোথায় যাবেন? প্রশ্নটা অরিত্রর পেছন দিক থেকে এলো। পেছনে ফিরে অরিত্র দেখল একটা অটো এসে দাঁড়িয়েছে। দাদা সারদা পার্কে যাবেন? ভাড়া যা লাগে তাই দেবো। আকুল হয়ে অরিত্র জিজ্ঞেস করল, বসে পড়ুন। ড্রাইভার বলল। ততক্ষণে মুষলধারে বৃষ্টি আর তুমুল ঝড় শুরু হয়েছে। আকাশ যেন ভেঙে পড়ছে। এ যেন মেঘ না চাইতেই জল। অরিত্রর ধরে এবার প্রাণ ফিরে এলো। সে অটোতে উঠে বসল। সে একেবারে পুরো ভিজে সপসপে হয়ে গেছে। অটোতে একটু গুছিয়ে বসে সে জিজ্ঞেস করল, কত নেবেন ভাই?
সে না হয় পরে দেখা যাবে, আগে পৌঁছে তো দিই। অটো ড্রাইভার উত্তর দিল। কিন্তু ওঠার পর থেকেই অরিত্রর ভেতরে একটা অস্বস্তি হতে শুরু করলো। কি যেন একটা খটকা লাগছে, কিছু একটা হিসেব যেন মিলছে না। হঠাৎ ওর মনে পড়ল অটোটা ওর পেছনে এসে দাঁড়ালো, অথচ ও কোনো আওয়াজ পেল না। এমনকি ওঠার সময় লুকিং গ্লাসে চোখ পড়ল, কিন্তু ওখানে ড্রাইভারের মুখের অবয়ব ছিল না। যাই হোক, সবটাই নিজের মনের ভুল ভেবে সে মনে মনে হেসে ফেলল। ভাবল ঝড় আর বৃষ্টির আওয়াজে অটোর আওয়াজ বোধ হয় চাপা পড়ে গেছে, আর হয়তো বৃষ্টির ছাঁট আর অন্ধকারে লুকিং গ্লাসটা আবছা হয়ে যাওয়াতে মুখটা দেখা যায়নি। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর অস্বস্তিটা আবার শুরু হলো। কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে, বোধহয় লোডশেডিং হয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি যেন সেই অন্ধকারকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আলো বলতে শুধু অটোটার হেডলাইট। অটোটা যেন অটোওয়ালা উড়িয়ে নিয়ে যাচ্ছে, অথচ অরিত্রর কোনো ঝাঁকুনি লাগছে না। অস্বস্তিটা কাটাবার জন্য অরিত্র বলল, দাদা, আরে বাবা দাদা, একটু আস্তে চালান না, কোথায় কি গর্ত দত্ত আছে? অটোওয়ালা অদ্ভুতভাবে হেসে বলল, ও নিয়ে চিন্তা করবেন না, ও কিছু হবে না। ঠিক সেই মুহূর্তে মোবাইল ফোনটা বেজে উঠতে অরিত্র চমকে উঠল। বাড়ি থেকে ফোন এসেছে। সে এখন কোথায় আছে, কিছু পেয়েছে কিনা, সেই সকল প্রশ্নের উত্তরে অরিত্র বলল, হ্যালো, একটা অটো পেয়েছি, কিন্তু অন্ধকার আর বৃষ্টির জন্য কিছু বুঝতে পারছি না কোথায় পৌঁছেছি। আরে অটো পেয়েছিস এখন? মা অবাক হয়ে প্রশ্নটা করে। এই 11টা নাগাদে তো একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে চৌরাস্তার কাছে। একটা ট্রাক একটা অটোকে পুরো থেঁতলে দিয়েছে, খুব গন্ডগোল হয়েছে শুনলাম তো। সব অটো তুলে নিয়েছে শুনলাম। এখন তুই অটো পেলি কি করে? একটানা কথাগুলো বলে মা থামল। অরিত্র ফোনটা বন্ধ করে অটোওয়ালাকে প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই সে বলে উঠল, সুমন কর্মকার, গাড়ির নাম্বার WB2116, বাড়ি শিবরামপুর। আজ রাত 11টা নাগাদ ট্রাক দুর্ঘটনায় মারা গেছে। অরিত্রর অস্বস্তিটা যেন বেড়েই চলেছে। আপনি জানলেন কি করে যে আমাকে দুর্ঘটনার ব্যাপারে বলা হচ্ছিল? হ্যাঁ, হঠাৎ অটোওয়ালা নিজের মাথাটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে বলল, আমি সুমন কর্মকার। তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। অরিত্র নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না। ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল কিছু একটা অশুভর। অটো তীর বেগে ছুটে চলেছে। অটোওয়ালার মাথাটা সম্পূর্ণভাবে অরিত্রর দিকে ঘোরানো, ভয়ঙ্কর মণিবিহীন চোখ, বাকি শরীরটা যেন কুয়াশায় ঢাকা। সে সমানে সেই একই প্রশ্ন করে চলেছে, সারদা পার্ক যাবেন না? চলুন, পৌঁছে দিচ্ছি। কোনো টাকা লাগবে না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ওই চলন্ত অটো থেকে অরিত্র লাফ মারল। মাটিতে পড়ার আগে বিদ্যুতের ঝলকানিতে অটোর নম্বরটা সে এক ঝলক দেখতে পেল, WB2116। আর কানে এলো সেই আওয়াজটা, সারদা পার্ক যাবেন না?
চলুন পৌঁছে দিচ্ছি। কোনো টাকা লাগবে না। ধীরে ধীরে চোখের সামনে অরিত্রর যেন অন্ধকার নেমে আসতে লাগলো। তারপর তার আর কিছু মনে নেই। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, সে তখন নিজেকে হাসপাতালের বেডে পেল। বাড়ির সবাই উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। অরিত্রর গা এখন জ্বরে পুড়ে যাচ্ছে। এখনো যেন অরিত্র একটা ঘোরের মধ্যে আছে। দুর্বলতার কারণে ডাক্তার এখন বেশি কথা বলতে বারণ করেছে। জ্ঞান ফিরেছে দেখে সবাই নিশ্চিত হয়ে বাড়ি ফিরে গেল। পাশ ফিরে সকালের খবরের কাগজের দিকে অরিত্রর চোখ গেল। হেডলাইন: অটো আর ট্রাকের সংঘর্ষে নিহত এক। ইনসেটে সুমন কর্মকারের ছবি। আর দেখতে পারল না অরিত্র। সে চোখ বন্ধ করে নিল। দুদিন পর অরিত্র সুস্থ হয়ে বাড়ি ফিরল। বাড়ির লোকেদের কাছে জানতে পারল রাত 2:30 অবধি সে না ফেরাতে তারা বাধ্য হয়ে পুলিশে খবর দেয়, কারণ তখন নাকি তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। পুলিশ তাকে চৌরাস্তায় অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং ওরাই হাসপাতালে ভর্তি করে দেয়। অরিত্র যখন অটোর ব্যাপারটা সকলকে জানায়, কেউ সেটা বিশ্বাস করলো বলে মনে হলো না। সবার একটাই বক্তব্য যে সে জ্বরের ঘোরে উল্টোপাল্টা দেখেছে, কারণ সে তো চৌরাস্তাতেই পড়েছিল। কিন্তু অরিত্র নিজেকে আর নিজের চোখকে অবিশ্বাস করে কি করে? এরপর অনেক রাত সে ভালোভাবে ঘুমাতে পারত না। চোখ লেগে আসলেই সে শুনতে পেত, সারদা পার্ক যাবেন না? চলুন পৌঁছে দিচ্ছি। কোনো টাকা লাগবে না। আর ভেসে উঠত সেই মণিবিহীন বিভৎস মুখমণ্ডল। ফাটাফাটি গল্প। সকলে বলে উঠল। অনিরুদ্ধটা এখনো এসে পৌঁছলো না। অরূপ বলল, দেখি একটা ফোন করে, বাবু কোথায় আছেন? খানিকক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে আওয়াজ পাওয়া গেল, হ্যাঁ আসছি 5 মিনিট দে, বৃষ্টিটা একটু আটকে পড়েছিলাম, আসছি। কথা শেষ হতে না হতেই বিদ্যুৎ ঝলকানিতে চারিদিক আলোক উজ্জ্বল হয়ে উঠল। তার সঙ্গে কান বিদীর্ণ করা আওয়াজে বুঝতে পারা গেল বাজ আছড়ে পড়েছে খুব কাছেই কোথাও। বাড়ির আলোটাও চিরচির করে আওয়াজ করে নিভে গেল। যা বাবা, লোডশেডিং! তবে যা ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আর মুহুর্মুহু বাজ পড়ার ঘটা, তাতে কারেন্ট যাবে এতে আর আশ্চর্যের কি আছে? কথাটা বলেই অরূপ বেড টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি জ্বালাতে যাবে, এমন সময় কলিং বেল বেজে উঠল। দাঁড়া, বোধহয় অনিরুদ্ধ এসেছে। কথাটা বলেই স্বরূপ দরজা খুলতে যেতে উদ্যত হচ্ছিল, ঠিক সেই সময় রুদ্র তাকে বিরত করল। স্বরূপ দাঁড়া। ওর মুখটা পাংশু হয়ে গেছে। কি হলো? স্বরূপ প্রশ্ন করল। লোডশেডিং এর মধ্যে কলিং বেল কি করে বাজলো? রুদ্র জিজ্ঞাসা করল। এবার সবার হুঁশ ফিরল। আবার কলিং বেলের আওয়াজ। এবার সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। কে কে ওখানে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল দেব। আরে আমি অনিরুদ্ধ। আরে দরজাটা খোল, পুরো ভিজে সপসপে হয়ে গেছি। কিন্তু লোডশেডিং এর মধ্যে তুই কলিং বেল বাজালি কি করে? এবার রুদ্র প্রশ্ন করল। অপর প্রান্ত থেকে খানিকক্ষণ চুপচাপ থেকে অনিরুদ্ধ হো হো করে হেসে উঠল।
তারপর বলল, দেখ ভিতর ডিম, আরে কারেন্ট একটা ফেজে গেছে, বাইরে এসে দেখ। স্বরূপ দরজা খুলে দেখল অনিরুদ্ধ ছাতা হাতে দাঁড়িয়ে আছে, আর সে সত্যি সত্যি ভিজে স্নান করে গেছে। এহে, যা যা, ভালো করে যা, ভালো করে স্নান করে নে বাথরুমে গিয়ে, যা, আমি শুকনো কাপড়ের ব্যবস্থা করছি। কথাটা বলেই অরূপ ভেতরে গেল শুকনো কাপড় বার করতে। ঠিক এমন সময় হঠাৎ বাইরে চিৎকারের আওয়াজ। গলা শুনে বুঝতে পারা গেল বাইরে থেকে ভেসে আসা এই চিৎকার দেব আর রুদ্রর। দেব আর রুদ্রর তুমুল চিৎকার শুনে সবাই ছুটে বেরিয়ে এলো। এসে দেখল বাগানে বৃষ্টির মধ্যে পাথরের মতো দুই বন্ধু দাঁড়িয়ে আছে। বাকিরাও কি হয়েছে জানবার জন্য ছুটে গেল ওদের কাছে। আর যাবার পর সকলেই নিথর হয়ে গেল। বাগানে ওদের চোখের সামনে অনিরুদ্ধর নিথর দেহ পড়ে রয়েছে, সারা শরীর যেন ঝলসে গেছে। ওদের বুঝতে অসুবিধা হলো না অনিরুদ্ধ প্রায় পৌঁছেই গেছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাড়িতে ঢোকার মুখেই বজ্রাঘাতে সব শেষ হয়ে গেল। কিন্তু এটা কি করে সম্ভব? ওরা সকলেই তো অনিরুদ্ধকে দেখেছিল। স্বরূপ প্রথমে মুখ খুলল। এ কিছুতেই হতে পারে না, ও তো আমাদের সামনে বাথরুমে গেল। বলেই ছুটে ঘরে ঢুকতে গেল। এমন সময় আকাশ কাঁপিয়ে কান ফাটানো আওয়াজে একটা জোরালো বাজ ওদের বাড়ির উপর আছড়ে পড়ল। স্বরূপ সেই তীব্রতায় ছিটকে পড়ল মাটিতে। বৃষ্টিতে মাটি ভিজে থাকার জন্য বড় কোনো বিপদ হলো না, তবে বাড়িটা বিদ্যুৎপৃষ্ট হয়ে গেল। হতবিহ্বল পাঁচ বন্ধু ওই বৃষ্টিতেই দাঁড়িয়ে রইল। পরের দিন প্রিয় বন্ধুকে চোখের জলে শেষ বিদায় জানিয়ে ওরা ফিরে এলো। ওদের মাথায় বারবার দুটো প্রশ্ন ঘুরে ফিরে আসছে। অনিরুদ্ধ কি সত্যি ভূতের গল্প শুনিয়ে গেল, নাকি নিজে মারা গিয়ে ওদের জীবন ওই প্রাণান্তকর বজ্রপাতের হাত থেকে রক্ষা করে গেল? শেষ হলো আমাদের স্কেরি টেলসের আজকের গল্প সেই রাত। গল্প পাঠে সৌভিক, গল্পের বিভিন্ন চরিত্রে অভিক, কুমারজিৎ, শুভ, ঋদ্ধি, আর্য, সঞ্চয়িতা, অয়ন্তিকা এবং আমি শ্রীরূপ। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট এবং সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয়, এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি হানাবাড়ি অফিসিয়াল থেকে ঋদ্ধিকে, দি ট্রিনিটি থেকে কুমারজিৎকে, থ্রিল চার্জার থেকে অভিককে এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে আর্যকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের সাথে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো থেকেও ঘুরে এসো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু ওদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই
আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।